ওয়েলকাম বন্ধুরা। এর আগের দিন আমরা তোমাদের পরমাণুর নিউক্লিয়াস এই অধ্যায়টা শুরু করেছিলাম। সেই অধ্যায়ে আমরা দেখেছিলাম যে তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তা কিভাবে আবিষ্কৃত হয়েছিল, তেজস্ক্রিয়তার কারণগুলো কি এবং জনক পরমাণু ধ্রুবিত পরমাণু কাকে বলে সেগুলো আমরা দেখেছিলাম। আর তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কি এবং তেজস্ক্রিয় বিঘটনে নির্গত রশ্মিগুলোর কি প্রকৃতি সেইটা আমরা দেখেছিলাম। অর্থাৎ আলফা, বিটা এবং গামা রশ্মি এবং তাদের মধ্যে যে তুলনা, সেই তুলনাটা আমরা করেছিলাম। আজকে আমরা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে ওই যে আলফা, বিটা এবং গামা রশ্মি নির্গমন হয় তার ফল কি হয়, তার ফলে যে নতুন মৌলের সৃষ্টি হয়, নতুন নিউক্লিয়াসের সৃষ্টি হয় বা নতুন পরমাণুর সৃষ্টি হয়, সেগুলোর প্রকৃতি কি হয়, আজকে আমরা সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আগের দিন আমরা দেখেছি যে বিশেষ বিশেষ অবস্থায় কিছু কিছু ভারী মৌলের ক্ষেত্রে তাদের নিউক্লিয়াস থেকে আলফা, বিটা এবং গামা রশ্মি নিঃসরণ ঘটে। কিন্তু এই রশ্মি নিঃসরণের ফলে যে নিউক্লিয়াস থেকে নিঃসরণ ঘটল সেই নিউক্লিয়াসটার কী অবস্থা হয়? সেই নিউক্লিয়াসটা কি একই রকম থাকে, না সেই নিউক্লিয়াসের কোনো পরিবর্তন ঘটে? সেটি আজকে আমরা জানব। তো প্রথমেই জানব যে আলফা রশ্মি নিঃসরণের ফলে বা নির্গমনের ফলে কি হয়। দেখো, একটি আলফা রশ্মি নির্গমনের ফলে কি হয়? নতুন পরমাণুর বা নতুন নিউক্লিয়াসেরও বলতে পারো, পরমাণুর, তোমাদের বলেছিলাম যে একটি আলফা রশ্মি ভর হচ্ছে 4 একক বা ভর সংখ্যা হচ্ছে 4 এবং তার মধ্যে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা হচ্ছে 2। ঠিক আছে, তাহলে একটি আলফা রশ্মি নির্গমনের ফলে নতুন পরমাণুর ভর সংখ্যা কী হয়? কমে যায় 4 একক। ভর সংখ্যা কমে 4 একক এবং পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক কমে 2 একক। তাহলে বুঝতে পারছো যে একটা আলফা রশ্মিতে কী থাকে? 2টো প্রোটন এবং 2টো নিউট্রন। তাহলে 2টো প্রোটন 2টো নিউট্রন মানে তার ভর সংখ্যা হচ্ছে 4। তাহলে ভর সংখ্যা, তাহলে সেটা যদি বেরিয়ে যায় ভর সংখ্যা 4 কমে যাবে এবং যেহেতু 2টো প্রোটন আছে তাই পরমাণু ক্রমাঙ্ক কমে যাবে 2 একক। মানে 2টো প্রোটন বেরিয়ে যাচ্ছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কমে যাচ্ছে 2 একক। ভর সংখ্যা কমছে 4 একক আর পরমাণু ক্রমাঙ্ক কমছে 2 একক। তার মানে বুঝতেই পারছো পরমাণু ক্রমাঙ্ক কমে যাওয়ার অর্থটা বুঝতে পারছো? পরমাণু ক্রমাঙ্ক কমে যাওয়ার অর্থ হচ্ছে যে মৌলটা, যে পরমাণুটার সৃষ্টি হচ্ছে সেটা কিন্তু নতুন মৌলের পরমাণু। কারণ আমরা জানি যে পরমাণু ক্রমাঙ্ক, একই মৌলের পরমাণু ক্রমাঙ্ক কিন্তু একই থাকবে, পরমাণু ক্রমাঙ্কের কোনো তফাৎ হবে না। যখনই পরমাণু ক্রমাঙ্কের তফাৎ হয়ে যাবে, অর্থাৎ প্রোটন সংখ্যার তফাৎ হয়ে যাবে, তখনই কিন্তু আরেকটা নতুন মৌলের সৃষ্টি হবে, সেটা একটা নতুন মৌল হবে। ফলে একটা আলফা কণা যখন নির্গমন হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে একটা নতুন নিউক্লিয়াস বা নতুন পরমাণু বা নতুন মৌলের একটা পরমাণুর সৃষ্টি হবে। যেমন দেখো, ইউরেনিয়াম 238, ইউরেনিয়াম 238-এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কত? 92 আর ভর সংখ্যা হচ্ছে কত? 238। এখন এই 92 পরমাণু ক্রমাঙ্ক মানে কি? প্রোটন সংখ্যা। ঠিক আছে, তো প্রোটন সংখ্যা হচ্ছে তার 92 আর প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল হচ্ছে 238। এখন এইখান থেকে যদি একটা আলফা কণা বেরিয়ে যায় তাহলে কী হবে? আলফা কণা যদি এখান থেকে একটা বেরিয়ে যায়
তাহলে আলফা কণা বেরিয়ে গেলে আমরা দেখছি পরমাণু ক্রমাঙ্ক কমে যাবে কত, পরমাণু ক্রমাঙ্ক হয়ে যাবে 2 একক কম। তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 90। আর এইটা কত হয়ে যাবে, এটা হবে 234। ঠিক আছে, আলফা কণা বেরিয়ে গেছে, আলফা কণা বেরিয়ে গেছে একটা। তাহলে এটা 2 একক কমে গেছে, এটা 4 একক কমে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে 234, এটা হচ্ছে 90। তাহলে এই যে 92 থেকে 90 হয়ে গেল, এটা কিন্তু আর তখন ইউরেনিয়াম থাকবে না, তখন একটা অন্য মৌল হয়ে যাবে। যে মৌলটা এক্ষেত্রে হবে সেটা হচ্ছে কি, থোরিয়াম। বোঝা গেল? তাহলে একটা আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে পরমাণু ক্রমাঙ্ক কমে গেল 2 একক, আর ভর সংখ্যা কমে গেল 4 একক। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় অনেক সময় এটা আসে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে দিই। দেখো, আলফা কণার ভর হচ্ছে 4 একক, আর তার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে বা প্রোটন সংখ্যা হচ্ছে 2 একক। এখন দেখো হিলিয়াম, হিলিয়ামের কিন্তু তাই, হিলিয়ামের হচ্ছে প্রোটন সংখ্যা হচ্ছে 2 বা পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, আর ভর সংখ্যা হচ্ছে 4। তো তার মানে একটা আলফা কণা কিন্তু একটা হিলিয়াম পরমাণুর মতো, কিন্তু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে একই জায়গায়, যে হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন থাকে, 2টো প্রোটন আছে, সেই জন্য 2টো ইলেকট্রন থাকে। কিন্তু আলফা কণায় কোনো ইলেকট্রন নেই, আলফা কণায় কোনো ইলেকট্রন নেই, কিন্তু প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা একই হিলিয়ামের সাথে। সেই জন্য আলফা কণাকে অনেক সময় বলা হয় কি, হিলিয়াম ধনাত্মক +2, যেহেতু তার মধ্যে 2টো ইলেকট্রন কম আছে, ইলেকট্রন 2টো নেই আর কি। সেই জন্য এটাকে কিন্তু অনেক সময় He++ হিসেবে করা হয়, মানে এইভাবে লেখা হয় আলফা, এটাকে এইভাবে লেখা হয় He2+, অর্থাৎ 2টো ইলেকট্রন নেই, এইটাই যা তফাৎ। তো আলফা কণা একটা হিলিয়ামের নিউক্লিয়াস, একটা হিলিয়ামের নিউক্লিয়াস যা একটা আলফা কণা তাই। হিলিয়ামের নিউক্লিয়াসে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে, 2টো প্রোটন এবং 2টো নিউট্রন, মানে ভর সংখ্যা হচ্ছে 4, 2 + 2, আর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2, 2টো প্রোটনের জন্য। ঠিক আছে, ইলেকট্রন নেই বলে সেক্ষেত্রে তার 2টো ধনাত্মক চার্জ থাকে। তাহলে একটা আলফা কণা মানে হচ্ছে এইটা। এবং অনেক সময় এই কোশ্চেনও আসে পরীক্ষায়, যে তেজস্ক্রিয় যেখানে মৌলের খনি, সেখানে হিলিয়াম গ্যাস কেন পাওয়া যায়? সেখানে হিলিয়াম গ্যাস কেন পাওয়া যায়? কারণ তেজস্ক্রিয় খনি থেকে কি হয়, তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা বেরোয়, আর আলফা কণা হচ্ছে একটা হিলিয়াম পরমাণুর নিউক্লিয়াস। এখন সেক্ষেত্রে ইলেকট্রন নেই, এইটাই যে তফাৎ। সে আশেপাশে বিভিন্ন মৌল বা অন্যান্য আয়ন থেকে কী করে, 2টো ইলেকট্রন সে গ্রহণ করে নেয়। 2টো ইলেকট্রন গ্রহণ করলে কিন্তু এ হিলিয়াম গ্যাস তৈরি হয়ে যাবে, হিলিয়াম গ্যাসে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য কী হয়, যে তেজস্ক্রিয় মৌলের খনিতে অনেক সময় হিলিয়াম গ্যাস পাওয়া যায়। তোমাদের যদি পরীক্ষা আসে তোমরা এই উত্তরটা লিখে দেবে। তাহলে দেখা গেল যে একটা আলফা কণা বেরিয়ে গেলে যে নতুন মৌলটার সৃষ্টি হয়, সেইটাকে কি বলা হয়, সেইটা কি হয়, তার পরমাণু ক্রমাঙ্ক কমে যায় 2 একক, আর ভর সংখ্যা কমে যায় 4 একক। এটাকে বলা হয় দুহিতা পরমাণু, আর এটাকে বলা হয় জনক পরমাণু, প্যারেন্ট নিউক্লিয়াস, আর এটা হচ্ছে ডটার নিউক্লিয়াস। ঠিক আছে। আচ্ছা, একটি বিটা রশ্মি, বিটা কণা বেরোলে কী হয়, একটি বিটা বিঘটনের ফলে নতুন পরমাণুর ভর সংখ্যা কিন্তু একই থাকে, আর পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বৃদ্ধি পায়। এক্ষেত্রে কিন্তু আগের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক 2 একক কমে গিয়েছিল, আগের ক্ষেত্রে পরমাণু একক 2 একক কমে গিয়েছিল, আর এখানে পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়, বৃদ্ধি। ভালো করে খেয়াল করে দেখো, একটা বিটা কণা বা বিটা রশ্মি যাই বলো না কেন, সেটার ধর্ম একদম একটা ইলেকট্রনের মতোই। ইলেকট্রনে যেমন ভর হচ্ছে নগণ্য, ভরকে ধরা হয় না, বিটা কণারও তাই, কিন্তু তার একটা ঋণাত্মক আধান আছে। ইলেকট্রনে যেমন একটা ঋণাত্মক আধান আছে, এরও একটা ঋণাত্মক আধান আছে। তো একটা বিটা কণা আর একটা ইলেকট্রন সমান, একই জিনিস। কিন্তু মনে রাখবে যে বিটা কণা কিন্তু ইলেকট্রন নয়, কারণ ইলেকট্রন পরমাণুর মধ্যে থাকে, বিটা কণা কিন্তু পরমাণুর মধ্যে থাকে না। যখন তেজস্ক্রিয় বিকিরণ হয় তখনই ওটা সৃষ্টি হয় এবং তখনই সেটা নির্গমন হয়। তো এটা হচ্ছে তফাৎ, কিন্তু মূল ধর্ম
বা মূল বৈশিষ্ট্যটা কিন্তু একই। ঠিক আছে, এর ভর সংখ্যা কিছু নেই, মানে ভরই নেই, তো ভর সংখ্যা কোথা থেকে থাকবে, নগণ্য ভর। আর পরমাণু ক্রমাঙ্কটা যদি ওটা বিঘটন হয় বিটা কণা, তাহলে পরমাণু ক্রমাঙ্কটা কী হয়, 1 একক বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন ধরো কার্বনের এই তেজস্ক্রিয় আইসোটোপটা, যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6, ভর সংখ্যা হচ্ছে 14। আমরা সাধারণ যে কার্বন পরমাণু দেখি তার পরমাণু ক্রমাঙ্ক 6 থাকে, ভর সংখ্যা কী থাকে, 12 থাকে, এক্ষেত্রে 14। এখন এইখান থেকে যদি একটা বিটা কণা নির্গত হয়, তাহলে কি বললাম আমি, যে ভর সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। ভর সংখ্যা 1 একক বৃদ্ধি পেলে কত হবে, সরি ভর সংখ্যা নয়, ভর সংখ্যা একই থাকে, পরমাণু ক্রমাঙ্ক 1 একক বৃদ্ধি পায়। তাহলে পরমাণু ক্রমাঙ্ক এখানে কত আছে, 6, তাহলে এটা হয়ে যাবে কত, 7, আর ভর সংখ্যা যা আছে তাই থাকবে 14। তাহলে পরমাণু ক্রমাঙ্ক যার 7, সে কি কার্বন পরমাণু আর থাকবে, কার্বন পরমাণু আর থাকবে না। তখন কি হবে, তখন নতুন পরমাণু হবে। তো কোন পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক 7, আমরা জানি নাইট্রোজেনের। তাহলে কার্বন থেকে একটা বিটা কণা বেরিয়ে গেলে হয়ে যাবে কি, নাইট্রোজেন, নাইট্রোজেনের পরমাণু সৃষ্টি হবে। ঠিক আছে, তো এই হলো তোমাদের বিটা বিঘটনের ফলে নতুন যে পরমাণু সৃষ্টি হলো তার প্রকৃতি। ঠিক আছে, এইভাবে হয়। এই জিনিসটা তোমরা ভালো করে একটু খেয়াল রাখবে যে কোন কণা বেরোলে তার ভর সংখ্যা এবং পরমাণু ক্রমাঙ্কের কি পরিবর্তন ঘটে। তো এই থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে, মাধ্যমিক পরীক্ষায় এবছরও এসেছিল। তোমরা কোশ্চেনটা ভালো করে দেখবে, সেই কোশ্চেনের উত্তরটা আমি পরে করে দেবো তোমাদেরকে। আগে এটা ভালো করে বুঝে নাও, তো সেই উত্তরটাকেও আমি পরে করে দেব। এবার দেখো গামা নিঃসরণ কখন হয়। যখন কোনো পরমাণু থেকে আলফা বা বিটা নির্গমন ঘটে, তখন পরমাণুটা উত্তেজিত অবস্থায় থাকে এবং এই উত্তেজিত অবস্থায় তার মধ্যে থেকে গামা নিঃসরণ ঘটে এবং তারপরে সেই পরমাণুটা উত্তেজিত অবস্থা থেকে স্থায়ী রূপে পরিবর্তিত হয়। তাহলে খেয়াল রাখবে যে একটা পরমাণু থেকে বা পরমাণুর নিউক্লিয়াস থেকে গামা নিঃসরণ কিন্তু তখনই হবে যখন তা থেকে আলফা অথবা বিটা কণা নিঃসৃত হবে। আলফা বা বিটা কণা নিঃসৃত হলে তারপরেই একমাত্র গামা নিঃসরণ ঘটতে পারে, তাছাড়া কিন্তু গামা নিঃসরণ ঘটবে না। ঠিক আছে, আলফা বা বিটা নিঃসরণের ফলে পরমাণুটা উত্তেজিত অবস্থায় থাকে এবং তখনই তার থেকে গামা নিঃসরণ ঘটে। আর একটা জিনিস খেয়াল রাখবে যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে একই সাথে আলফা এবং বিটা রশ্মি নির্গমন ঘটে না। ঠিক আছে, আলফা এবং বিটা রশ্মি একই সাথে কিন্তু নিঃসরণ হয় না বা নিঃসৃত হয় না। আর আলফা বা বিটা নিঃসরণের ফলে বা নিঃসরণের পরে একমাত্র গামা নিঃসরণ ঘটতে পারে। ঠিক আছে, আলফা বা বিটা নিঃসরণ যদি না ঘটে তাহলে কিন্তু গামা নিঃসরণ হবে না। আর আরেকটা কি, যে গামা নিঃসরণের ফলে কিন্তু পরমাণুর মধ্যে তার যে ভর সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এসবের কিন্তু কোনো পরিবর্তন ঘটে না, খালি তার উত্তেজিত অবস্থাটা কী হয়, স্থায়ী অবস্থায় পরিণত হয়, এইটুকুই। ঠিক আছে, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো আমি দেখিয়েছি এখানে 27 কোবাল্ট 27, তার পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা হচ্ছে 60। একটা বিটা কণা বেরিয়েছে, বিটা কণা বেরোনোর ফলে তার ভর সংখ্যা একই আছে কিন্তু তার পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে গেছে, 28 হয়ে গেছে। 27 ছিল 28 হয়েছে। এইবার এইটা দেখো স্টার দেওয়া আছে, স্টার দেওয়া মানে এখানে উত্তেজিত অবস্থায় আছে, উত্তেজিত অবস্থা। এই উত্তেজিত অবস্থায় এর থেকে কী হবে, একটা গামা রশ্মি বেরোবে। গামা বেরোনোর ফলে সে আস্তে আস্তে স্থায়ী অবস্থায়, স্থির অবস্থায় চলে আসবে, বা এটাকে অনেক সময় বলা হয় ভৌমস্তর। ভৌমস্তর মানে প্রাকৃতিকভাবে যে থাকে সেই রকম স্তর আর কি, ভৌমস্তর। ভৌমস্তরে চলে এলো, এখন এ স্থায়ী। ঠিক আছে, এইভাবে গামা রশ্মি নির্গমন হয়। তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে কোনো পরমাণু নিউক্লিয়াস থেকে আলফা বিটা বা
গামা নিঃসরণের ফলে সেই নিউক্লিয়াসের কী পরিবর্তন ঘটে এবং নতুন কী ধরনের নিউক্লিয়াস তৈরি হয়, এটা তোমরা জানতে পারলে। তো আজকে আর ভিডিওটাকে বেশি লম্বা করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। তো তোমরা যারা এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে করে নতুন ভিডিও আপলোড হলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর কোনো কিছু বুঝতে না পারলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো। ঠিক আছে, আমি তাহলে আজকে ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।